বাংলাদেশের উন্নয়নের চিন্তা না করে শুধু অর্থের হিসাব নিয়ে ব্যস্ত থাকে বিশ্বব্যাংক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রকল্প উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের আগাম নিরাপত্তা সতর্কতা নিয়ে দুই মন্ত্রীর ভিন্ন বক্তব্য সমন্বয়হীনতারই প্রমাণ। মন্তব্য নিরাপত্তা বিশ্লেষকদের। দেশের দক্ষ গোয়েন্দা বাহিনী গড়ার তাগিদ। সিলেটে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার, বসানো হলো চেকপোস্ট, তালিকা করে নজরদারির ব্যবস্থা। দেশের স্বার্থেই রাজনৈতিক নেতাদের বিদেশ সফরকালে মিছিল সমাবেশ বন্ধ রাখা উচিত, অভিমত প্রবাসীদের। এসবের কার্যকারিতা নেই বললেন জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত। এবং দুই যুগের অচলাবস্থা কাটিয়ে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম ঘুমথুম রেল প্রকল্প, চলছে টেন্ডার প্রক্রিয়া। বারবার পেছানোয় ব্যয় বেড়েছে 2 গুণ। সময় সংবাদের সঙ্গে আছি সৌমিত্র। বাংলাদেশের উন্নয়নের চিন্তা না করে শুধু অর্থের হিসাব নিয়ে ব্যস্ত থাকে বিশ্বব্যাংক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের আগে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে পোস্তগোলা সরকারি ময়দার মিল উদ্বোধন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যক্রমের উদ্বোধন, এছাড়া সিলেটের সুরমা নদীর উপর নির্মিত কাজীর বাজার সেতু, সিলেট বিমানবন্দর বাইপাস সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্প, মানিকগঞ্জে 3টি সেতুর উদ্বোধন, হেমায়েতপুর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক 4 লেন উন্নীতকরণ প্রকল্প, চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে এবং ঢাকা চট্টগ্রাম স্ট্যান্ডার্ড গেজ ডাবল লাইন প্রকল্প। এছাড়া আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমান হলের উদ্বোধন করারও কথা রয়েছে তার। উদ্বোধনের আগে বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। ভৈরব ব্রিজ ছিল, সেখানে সেখানে ছিল রেল সেতু। আমি সিদ্ধান্ত নিলাম যেখানে একটা সড়ক সেতু হবে। তিস্তায় শুধু রেল সেতু ছিল, সেখানে আমার এই সিদ্ধান্ত, ওখানে কিন্তু আমরা সড়ক সেতু করলাম। এরকম প্রত্যেকটা জায়গায় আপনি যেখানে যেখানে রেল সেতু ওরকম ছিল সব জায়গায় কিন্তু আমরা একটা সড়ক সেতু করে দিয়েছি। এরকম আরো বাংলাদেশের অনেক জায়গায় আমি এইভাবে তৈরি করে দিয়েছি, যার জন্য আজকে মানুষ তো তার ফলটা পাচ্ছে। আর বঙ্গবন্ধুটা তো আমি এসে জোর করে করলাম, কারণ এখানে খুব আপত্তি ছিল। ওয়ার্ল্ড ব্যাংক নিজেই তো আপত্তি করছে, না এটা ভায়াবল হবে না, হ্যান ত্যান অনেক কথা বলছে। আমি নিয়ে এটা বলছি না, ভায়াবল হবে। তখন দেখা যাচ্ছে রেলের ইনকামটাই বড় ইনকাম। এখন পরে এখানে আর একটা সেতু করেই দেবে তারা, আর কি তারা ভাবে পরে। আর আমি তাদের বলছি যে দেশটা তো আমাদের, আমার থেকে বেশি কে চিনবে? আমাদের থেকে বেশি চেনার তো তাদের কথা না, তারা ওই টাকার হিসাব। এমনই ঢাকা সিলেট রাস্তা আমি বললাম আমরা 4 লেন করবো, তারা দিল না, 4 লেন করা যাবে না, টাকা বেশি লাগবে। বলে আজকে টাকা বেশি লাগবে মনে হচ্ছে, কিন্তু 4 লেন হয়ে গেলে তাও যতখানি চড়া করলাম সাফর সাহেব 4 ফিট কমাই দিল। আর আমাদের নৌপথে জোর দিতে হবে, নৌপথ হলো সব থেকে কম খরচে পণ্য পরিবহন হয়। দেশে নিরাপত্তা শঙ্কা নিয়ে মার্কিন দূতাবাস থেকে আগেই সতর্ক করে দেয়া হয়েছিল বলে পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করলেও স্বরাষ্ট্রমন্ত্রী এমন দাবি উড়িয়ে দেন। দুই মন্ত্রণালয়ের এমন পরস্পর বিরোধী বক্তব্যকে সমন্বয়হীনতা বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে বিদেশের ওপর নির্ভর না হয়ে দেশের ভেতর নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ দক্ষ গোয়েন্দা বাহিনী গড়ে তোলা উচিত। শাফিন জাহিদের রিপোর্ট। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল। 28 সেপ্টেম্বর গুলশানের কূটনৈতিক পাড়ায় ইতালিয়ান নাগরিক খুন। এর 4 দিন পর 3রা অক্টোবর রংপুরে একই কায়দায় খুন হন জাপানি নাগরিক। দেশে এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে নিরাপত্তার বিষয়ে। যদিও সম্প্রতি মার্কিন দূতাবাস থেকে নিরাপত্তার শঙ্কার বিষয়ে আগে থেকেই জানানো হয়েছিল বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। On the security questions, one is we will leave our security advisory in place until we feel the threat has passed. মঙ্গলবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর বিষয়টি স্বীকারও করেন পররাষ্ট্রমন্ত্রী। সেটা তো যেটা দিয়েছিল সেটা ঠিকই আছে, কিন্তু সেইখানে তো হয় নাই। তবে এর একদিন পর বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিদের ওপর হামলার আশঙ্কার বিষয়ে কোনো রাষ্ট্র বাংলাদেশ সরকারকে কোনো তথ্য দেয়নি। কখনই কোনো পাশ্চাত্যের গোয়েন্দা সংস্থা আমাদেরকে বলেনি যে বিদেশিদের উপর হত্যা হবে। দুই
প্রতিমন্ত্রীর দুই ধরনের মন্তব্যের কারণ হিসেবে মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতার অভাব বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে এও বলছেন, যে তথ্য বাংলাদেশ সরকার পেয়েছিল তা পর্যাপ্ত ছিল না। এটি নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়, এটি হচ্ছে বিদেশের সাথে এবং দেশের মধ্যে যোগ করার জন্য এক্ষেত্রে আমি দুটো মন্ত্রণালয়কে চিহ্নিত করতে পারি, একটি বিদেশ মন্ত্রণালয়, একটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো আমরা তাদের কাছ থেকেই যে বক্তব্য আসবে সেটি মানুষ বেশি গ্রহণ করবে। সেক্ষেত্রে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা তারাই জানেন। যে তথ্য এসেছে বাংলাদেশে কিন্তু সেটা সাফিসিয়েন্ট ডিটেল ছিল না, যার ফলে কোনো ফলপ্রসূ অপারেশন কন্ডাক্ট করা সম্ভব হয়নি। মন্ত্রীর যতটুকু জানা উচিত তত জানা দরকার, সেটা যদি উনি সে ব্যাপারে যদি অবহিত না থাকেন, সেটা তো ডেফিনেটলি একটা উদ্বেগের কারণ। তারা বলছেন, দেশে বিদেশ নির্ভরতা কমিয়ে প্রয়োজন দেশে সুদক্ষ আর প্রযুক্তিতে সমৃদ্ধ গোয়েন্দা বাহিনী গড়ে তোলার। এটা কারেক্ট পার্সপেক্টিভে আমাদেরকে এটা অ্যাড্রেস করা উচিত। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আগেই জানিয়েছিলাম গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্প উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে 3টি নতুন বিদ্যুৎ ইউনিট সহ বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধনের আগে কথা বলছেন প্রধানমন্ত্রী। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা 6 তারিখেই ফিরেছি, কাজে সব নেতাদের কথা কিন্তু শোনা হয়ে গেছে। কাজে আমি 3 তারিখে ফিরলাম, তো সেখানে বসে সিলেটে চা খেলাম এবং নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করলাম। শুধু গরু মাংস দিয়ে 7 কটা খাওয়া হয় নাই, আফসোস থেকে গেল। সেটা পরে যখন যাব তখন আবার খাওয়া যাবে, সেটা আমাদের থাকলো। যাক, আমি এখানে আমাদের অনেকগুলি জেলা সম্পৃক্ত আছে, কাজী এখন আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, কাজী সেই ডিজিটাল পদ্ধতিতে আমরা সব উদ্বোধন করছি বা ভিত্তিপ্রস্তর স্থাপন করছি। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এটা তারই প্রমাণ। আমি আমার বক্তব্যে, যেহেতু অনেকগুলি এলাকা, প্রত্যেকটা আলাদা আলাদা করতে গেলে অনেক সময় লাগবে, সেই জন্য আমি মোটামুটি সবগুলো আগে একবার বোধহয় ঘোষণা দিয়ে দিতে চাচ্ছি যে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমি সিলেটের কাজীবাজার নামক স্থানে সুরমা নদীর উপর নবনির্মিত সেতু, কাজীবাজার সেতু, মানিকগঞ্জের হেমায়েতপুর সিংগাইর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নবনির্মিত নয়াকান্দি সেতু, কিটিংচর ও সাটুরিয়া সেতু, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক মহাসড়কে নবনির্মিত বলভদ্র সেতু, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ 51 মেগাওয়াট গ্যাস ভিত্তিক আইপিপি বিদ্যুৎ কেন্দ্র, আশুগঞ্জ 200 মেগাওয়াট মডুলার পাওয়ার প্ল্যান্ট, পোস্তগোলা সরকারি আধুনিক ময়দার মিল, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, এই দুটি হলের শুভ উদ্বোধন আমি ঘোষণা করে দিচ্ছি। আমি পর্যায়ক্রমিকভাবে সব জেলার সঙ্গেই কথা বলবো, আর সেই সাথে সাথে আমি ভিত্তিপ্রস্তর স্থাপন, সিলেটের বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন লালবাগ শালুটিকর কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্প, মানিকগঞ্জ জেলার হেমায়েতপুর সিংগাইর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মানিকগঞ্জ বাস স্ট্যান্ড হতে জেলা প্রশাসকের বাসভবন পর্যন্ত 4 লেনে উন্নীতকরণ কাজ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল রেল ক্রসিংয়ের উপর রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। আমি মনে করি এখন সিলেটের সঙ্গে আমাদের কথা হয়েছে, আমরা এর পরবর্তী জেলায় যেতে পারি। সিলেটকে অনেক ধন্যবাদ, আরো বেশি করে চা বানান, আমাদের চা খাওয়ান। মানিকগঞ্জ সংযুক্ত হন। হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মোনাজাত করেন, কথা বলা দরকার, মোনাজাত করেন, কথা বলা মোনাজাত ধরেন, সিলেট মোনাজাত ধরেন। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে কাজ করে ইতিমধ্যে জাতিসংঘ থেকে 2টি পুরস্কার পেয়েছেন, চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এবং আইসিটি উন্নয়ন পুরস্কার। তার ধারাবাহিকতা আজ সিলেট কাজীবাজার সেতুর শুভ উদ্বোধন ঘোষণা করছেন এবং সিলেট কোম্পানিগঞ্জ মহাসড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
আল্লাহ তুমি মাননীয় প্রধানমন্ত্রীকে আরো বেশি করে কল্যাণমূলক কাজ করার তৌফিক দান করুন আমিন। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার পরিবারের যারা শাহাদাত বরণ করেছেন সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এরপরে আমি মানিকগঞ্জে যেতে চাই একটু। মানিকগঞ্জ, সিলেটকে অনেক ধন্যবাদ। এখন একটু মানিকগঞ্জে যেতে, মানিকগঞ্জে আমাদের যে দুটো আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি। মানিকগঞ্জে একটু কথা বলেন, তাহলে সংযুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, কথা বলেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সম্মানিত সচিব মহোদয়, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ মালিক এমপি, মাননীয় সংসদ সদস্য জনাব মমতাজ বেগম, মাননীয় সংসদ সদস্য জনাব এম নাইমুর রহমান দুর্জয়, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সকল সরকারি কর্মকর্তাবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। মানিকগঞ্জ জেলার 3টি সেতুর শুভ উদ্বোধন ও একটি রাস্তা 4 লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কথা বলার বিরল সুযোগ প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, মানিকগঞ্জ বাংলাদেশের একটি শান্তিপ্রিয় জেলা। সকলের সমন্বিত প্রচেষ্টায় মানিকগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আপনি যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা তা বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি আপনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করবে। মাননীয় প্রধানমন্ত্রী, হেমায়েতপুর সিঙ্গার মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কটিতে 2টি সেতু নির্মাণের ফলে মানিকগঞ্জ শহর থেকে রাজধানী ঢাকার দূরত্ব 13 কিলোমিটার হ্রাস পেয়েছে। মানুষ অতি সহজে নির্বিঘ্নে ঢাকার সাথে যোগাযোগ করতে পারছে, যাতায়াত করতে পারছে এবং 4 লেনের রাস্তাটি 1 কিলোমিটার রাস্তাটি বাস্তবায়িত হলে মানিকগঞ্জ শহরের যানজট যেমন হ্রাস পাবে, তেমনি শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং সাটুরিয়া সেতু উদ্বোধনের ফলে মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, প্রায় 34 কোটি টাকা ব্যয়ে এই 4টি প্রকল্প উদ্যোগ গ্রহণ করায় মানিকগঞ্জবাসী আপনাকে চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী, মানিকগঞ্জবাসীর উদ্দেশ্যে আপনাকে দিক নির্দেশনা মূলক প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। মানিকগঞ্জ নামেই মানিক, কিন্তু এটা ছিল একেবারে অন্ধকার। বরং আওয়ামী লীগ সরকার আসার পর থেকে মানিকগঞ্জের সার্বিক উন্নয়ন শুরু হয় এবং আমরা কিন্তু একের পর এক এই উন্নয়নের কাজগুলি করেছি। যদিও আমরা প্রথমবার যখন সরকারে অনেক কাজ আমরা শুরু করেছিলাম, হয়তো উদ্বোধন বা শেষ করতে পারিনি, কিন্তু পরবর্তী সরকার এসে করে তারা বাহবা নিলেও প্রকৃতপক্ষে মানিকগঞ্জের এ পর্যন্ত যতগুলি কাজ আপনারা দেখবেন সবগুলি কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলেই করা। এবং আজকে আমরা মানিকগঞ্জে যে বিশেষ করে হেমায়েতপুর সিঙ্গার মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নবনির্মিত নয়াকান্দি কিটিংচর সাটুরিয়া সেতু, এটা আমরা উদ্বোধন করলাম। আর মানিকগঞ্জ জেলার হেমায়েতপুর সিঙ্গার মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে জেলা প্রশাসকের বাসভবন পর্যন্ত 4 লেনে উন্নীতকরণ কাজ, এটা আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। দর্শক, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি বক্তব্য রাখছিলেন। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। এবার যাব দর্শক সিলেটে। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটের সুরমা নদীর ওপর নির্মিত কাজীর বাজার সেতুর উদ্বোধন করেছেন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ইকরামুল কবির, যাচ্ছি তার কাছে। ইকরাম,
সৌমিত্র, সিলেটবাসীর একটি স্বপ্ন আজকে পূরণ হলো। সিলেটবাসীর স্বপ্ন ছিল এই কাজিরবাজার সেতু, এবং এই কাজিরবাজার সেতুটি 10 বছরে বাস্তবায়ন হলো। আজ মাননীয় প্রধানমন্ত্রী এই সেতুর উদ্বোধন করলেন কিছু সময় আগেই। সৌমিত্র, আপনি দেখলেন এই সেতুটি করার পিছনে যেই গুরুত্ব রয়েছে সিলেট নগরীর, সেটা হচ্ছে গিয়ে আপনি জানেন যে সিলেট নগরীর এই যে সুরমা নদী রয়েছে, সুরমা নদীর কে দুইটি ভাগে বিভক্ত করেছে পুরো জেলাকে। এই জেলার যে 12টি উপজেলা রয়েছে, এই 12টি উপজেলার 7টি উপজেলা রয়েছে সুরমা নদীর দক্ষিণ পাড়ে এবং 5টি উপজেলা রয়েছে সুরমা নদীর উত্তর পাড়ে। এই 12টি উপজেলাকে সমন্বয় করার জন্য এই সুরমা নদীর উপর সেতুগুলোর খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে যদি আমি একটু দেখাতে যাই যে 1939 সালে সিলেট নগরীকে যখন এই দুই ভাগে বিভক্ত করাকে এক করা হয়েছিল, যে সব সিলেটের প্রশাসনিক যে সমস্ত যন্ত্রগুলো রয়েছে সেই প্রশাসনিক কার্যালয়গুলো রয়েছে উত্তর পাড়ে, সেই উত্তর পাড়কে দক্ষিণ পাড়কে একত্রিত করার জন্য কিন ব্রিজ প্রতিষ্ঠিত করা হয়েছে 1939 সালে। তখন এই কিন ব্রিজ প্রতিষ্ঠার পরে এই কিন ব্রিজ যে একমাত্র সম্বল ছিল সিলেটের দুপারে যোগাযোগ স্থাপন করার জন্য। পরবর্তীতে যখন কিন ব্রিজের যানবাহন সহ যানজট নিরসনের জন্য করা হয়, তারও আরও প্রায় 2 কিলোমিটার দূরে করা শাহজালাল সেতু। শাহজালাল সেতু স্থাপন করার পরে যখন আরও যানজট বেড়ে যায় বা যানবাহন পরিবহনের সংখ্যা বেড়ে যায়, তখন করা হয় তার থেকে প্রায় 8 কিলোমিটার দূরে শাহপরান সেতু। এবং শাহপরান সেতু করার পরে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই সেতুরই পশ্চিম দিকে করা হয় টুকের বাজার সেতু। এই টুকের বাজার সেতুর স্থাপন করার পরে আরও গুরুত্ব বেড়ে যায়, এবং এই কাজির বাজার সেতুটি যেখানে অবস্থান করছে, এই কাজির বাজার সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায়। সিলেট নগরীর যে ভিআইপি সড়কটি চলে গেছে, এখান থেকে উত্তর দিকে যে ভিআইপি সড়কটি চলে গেছে, এই ভিআইপি সড়কের সংযোগস্থল থেকেই এই সেতুটি নির্মাণ করা হয়েছে 1,89,00,000 টাকা ব্যয়ে। 2005 সালে 189 কোটি টাকা ব্যয় এই সেতুটি নির্মাণ করা হয়েছে। 2005 সালের 24 ডিসেম্বর তৎকালীন সরকারের মাননীয় অর্থমন্ত্রী প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান এই ব্রিজটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এই গুরুত্ব করে। সব মিলে প্রায় 1.25 কিলোমিটার দীর্ঘ এই সেতুর মূল সেতুটি রয়েছে 391 মিটার, এবং দুই পাশে অ্যাপ্রোচ সড়ক সহ প্রায় 1.25 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি 189 কোটি টাকা ব্যয় করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের আরেকটি বড় একটি প্রকল্প উদ্বোধন করেছে। আপনারা জানেন 441 কোটি টাকা ব্যয় সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সড়কটি, যেটা দীর্ঘদিন ধরে মানুষের আশা করেছিল, মানুষের প্রত্যাশা করেছিল এটি একটি মহাসড়কে উন্নীত করার জন্য। সেই আশা এবং প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আজকে। দর্শক, সিলেটের সুরমা নদীর ওপর সদ্য উদ্বোধনকৃত কাজির বাজার সেতুর ওপর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির। যাচ্ছে অন্যান্য খবরে। সিলেটে অবস্থানরত প্রবাসী ও বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট এবং বিশেষ পুলিশ ক্যাম্প। জেলা পুলিশ ইতোমধ্যে তালিকা তৈরি করে নজরদারির ব্যবস্থা নিয়েছে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন বিদেশিরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়, ওসমানী মেডিকেল কলেজ সহ অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছু শিক্ষার্থী রয়েছে। এছাড়া ইংরেজি ভাষার শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েকটি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশি শিক্ষক চাকরি করছেন। সম্প্রতি ঢাকা ও রংপুরে 2জন বিদেশি খুন হবার পর সিলেট নগরীর বিদেশিদের চলাচলের উপর নজরদারি বাড়িয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বিদেশি নাগরিক অধ্যুষিত এলাকাগুলো আমরা এগুলো শর্ট আউট করে তাদের সম্পর্কে সকল প্রকার তথ্য নিয়ে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ওই সকল এলাকায় আমরা প্রহরা বসানোর মতো আর কি, যে চেকপোস্ট এবং আমাদের মোবাইল টিমগুলো এই বিষয়ে কাজ করতে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে অলরেডি। নগরীর বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট, তবে বিদেশিদের নগরীতে দেখা যাচ্ছে না। আমাদের প্রবাসী যারা এদের হামলা টামলা হচ্ছে, যার কারণে আমাদের এই মানে স্পেশালি মেজারটা নেওয়া আর কি। অবশ্য নিরাপত্তা জোরদারে খুশি বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই নাগরিক। চারিদিকে পুলিশ দেখতেছি, আমার মনে হয় না আমাদের নিরাপত্তার জন্য এত কোনো হুমকি স্বরূপ। আমরা মোটামুটি ভালোই আছে লাগতেছে। সিলেটে শাহজালাল সার কারখানায় 277 জন বিদেশি কাজ করেন। তাদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমাদের বিভিন্ন এসবি বা বিভিন্ন ইউনিটের সাথে আমাদের যোগাযোগ আছে। যেমন মেট্রোপলিটন এলাকার কোনো বিদেশি যদি আমার জেলার কোনো এলাকায় কাজ করতে যায়, তারা যদি আমাদের ইনফর্ম করে, তাহলে আমাদের সার্ভিলেন্স থাকবে। সিলেট বিভাগের 4 জেলায় এনজিও, বিদেশি সাহায্য সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, গ্যাস ফিল্ড সহ বিভিন্ন প্রকল্প ও প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষার্থী এবং
বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকের সংখ্যা 4000-এর মতো। ইকরামুল কবির, সময় সংবাদ। দেশের ভাবমূর্তি উন্নয়নের জন্য প্রবাসীদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি বলে মনে করছেন যুক্তরাষ্ট্রে থাকা সাধারণ বাংলাদেশিরা। দেশের প্রধানমন্ত্রী বা বিরোধী নেতার বিদেশ সফরকালে রাজনৈতিক দলগুলোর বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি বন্ধ হওয়া দরকার বলে মন্তব্য করেন তারা। তবে এসব কর্মসূচি কার্যকর কোনো ভূমিকা রাখতে পারে না বলে মনে করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর AK মোমেন। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের সরকার প্রধান কিংবা বিরোধী দলীয় নেতার বিদেশ সফরকে কেন্দ্র করে প্রায় সময়ই প্রবাসে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়ে থাকে। গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের সময়ও দেখা যায় এমন চিত্র। নিউ ইয়র্ক বিমানবন্দর ও জাতিসংঘের সামনে সরকার ও বিরোধী দল উভয় পক্ষই পাল্টাপাল্টি বিক্ষোভ ও সমাবেশ করে। বিদেশে এ ধরনের বিদ্বেষ আর বিভক্তির রাজনীতি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। কোনোদিন এগেইনস্ট ইচ আদার ডেমনস্ট্রেশন করা উচিত না, বিকজ আমরা সবাই ইউনাইটেড টু ডু ওয়ান থিং, হুইচ ইজ আমাদের দেশের উন্নতি দেখানোর জন্য। যে নেত্রী আসুক না কেন, খালেদা জিয়া হোক আর শেখ হাসিনাই হোক, বিদেশে তাদের এগেইনস্টে কোনো বিক্ষোভ করা এটা দেশের ভাবমূর্তি আসলে আমাদের ক্ষুণ্ণ হয়। বিশেষ করে বিমানবন্দরে কালো পতাকা প্রদর্শনের সংস্কৃতি বন্ধের ব্যাপারে সরকার ও বিরোধী উভয় পক্ষ একমত পোষণ করে। আমরা যে প্রক্রিয়া আগে করেছি, আমার মনে হয় আমাদের সেই প্রক্রিয়াটা, সেই কালচারটা চেঞ্জ করে আমাদের সে প্রতিবাদটা করা উচিত। জাতিসংঘের সামনে যেখানে নির্ধারিত জায়গা, সেখানে আমাদের ভিন্ন মত প্রকাশ করতেই পারি, বাট বিমানবন্দরে বিষয়টা দৃষ্টিকটু। আমি মনে করি এটা স্টপ হওয়া উচিত। জাতিসংঘের সামনে বিক্ষোভ, প্রতিবাদ বা মানববন্ধনের কোনো কার্যকরী ভূমিকা নেই বলে জানালেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। এগুলোর কোনো ইম্প্যাক্ট হয় না, কারণ এগুলো বাংলাদেশের পত্রপত্রিকাতেই বড় করে ফলাও করে। এইটার একমাত্র ইম্প্যাক্ট আমার যেটা হলো যে অপোজিশন গ্রুপের মধ্যে একটা উৎসাহ সঞ্চার। দলীয় রাজনীতিতে বিভক্ত না হয়ে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মূলধারায় সক্রিয় থাকা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সময় সংবাদে আরো থাকছে, নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে চলছে ইলিশ শিকার। লোকবল ও নৌযান সংকটে ব্যর্থ হচ্ছে মৎস্য বিভাগের অভিযান। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের লিবিয়া না যেতে পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সকালে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায় তারা। দীর্ঘদিন ধরে লিবিয়ায় চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণেই আবারও এ সতর্কতা জারি করা হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার লিবিয়ার বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যদি কোনো বাংলাদেশি নাগরিক জরুরি কাজে লিবিয়া যেতে বাধ্যও হন, তাদেরও নির্ধারিত কাজ শেষে দ্রুত ফিরে আসার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। দুই বিদেশি নাগরিক খুনের পর নিরাপত্তা ইস্যুতে বায়ার্স ফোরামের নির্ধারিত বৈঠক বাতিল হয়। যদিও ব্যবসায়ীরা মনে করছেন বিদেশি ক্রেতা প্রতিনিধিদের এই বৈঠক বাতিল হলেও দেশের তৈরি পোশাক খাতে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তবে এমন ঘটনার পুনরাবৃত্তি ব্যবসায়িক প্রতিবন্ধকতা তৈরি করতে পারে উল্লেখ করে দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার দাবি তাদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। সম্প্রতি এক সপ্তাহের মধ্যে দুই বিদেশি নাগরিক খুন হওয়ার পর বাংলাদেশে অবস্থিত দূতাবাসগুলোর পক্ষ থেকে বিদেশি নাগরিকদের আরো সাবধানে চলাচল করতে বলা হয়। এরই প্রেক্ষিতে নিরাপত্তা ইস্যুতে গত সোমবার নির্ধারিত বৈঠক বাতিল করে বাংলাদেশে অবস্থানরত বিদেশি ক্রেতা গোষ্ঠীর প্রতিনিধি ফোরাম। এমন পরিস্থিতিতে ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখার স্বার্থে ভবিষ্যতের সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় সরকারকে আরো তৎপর থাকার পরামর্শ পোশাক শিল্প মালিকদের। হয়তো ফর দ্য টাইম বিং দে ক্যান্সেল দেয়ার প্রোগ্রাম, আবার আসবে ওনারা ইনশাআল্লাহ। আমাদের খাতে বলতে এটাতে কোনো প্রভাব পড়বে না, কিন্তু দেশের জন্য এটা বিশাল একটা ক্ষতিকর জিনিস, আর ভয়ঙ্কর কিছু যেন না হয়। পাশাপাশি চলমান নিরাপত্তা ইস্যুকে কারণ দেখিয়ে বিদেশি ক্রেতারা যেন অন্য দেশে চলে না যায়, সেজন্য কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করার দাবি এখাত সংশ্লিষ্টদের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অলরেডি এটা ব্রিফিং দেওয়া হচ্ছে এবং আরো দেওয়া হবে নিশ্চয়ই, যাতে করে তারা আমাদের এখানে যে ওইরকম একটি ভয়াবহ অবস্থা বিরাজ করছে সেটা যাতে তারা ভুল না মনে করেন।
তবে এসব ঘটনা দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে দাবি বিজিএমইএ এর। আমি আপাতত মনে করছি না কোনোভাবেই যে এই দুইটা ঘটনার জন্য আমাদের ব্যবসায় কোনো রকমের প্রভাব পড়বে। সরকারের কাছে অনুরোধ থাকবে যত দ্রুততার সাথে এটা সুরাহা করতে পারে এবং যারাই এটা করেছে তাদেরকে যদি আইনের আওতায় আনতে পারে তাইলে সেটা আমাদের দেশের জন্য, আমাদের জন্য, ব্যবসার জন্য, সবকিছুর জন্য মঙ্গল। এর আগে চলতি বছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতার ফলে পোশাক খাতের অনেক বিদেশি ক্রেতা তাদের ক্রয়াদেশ প্রত্যাহার করে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে আজও কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা। সকাল 11টার দিকে সেখানে আসেন এসব শিক্ষার্থী। এরপর বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা কর্মসূচিকে সমর্থন জানিয়ে আন্দোলনে অংশ নেন। তবে বৃষ্টির কারণে শিক্ষার্থীর উপস্থিতি প্রথম দিকে কম থাকলেও ধীরে ধীরে এ সংখ্যা বাড়তে থাকে। এ সময় শিক্ষার্থীরা প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। প্রায় 20 দিনের মতো ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে তাদের কর্মসূচি চলে আসছে। দীর্ঘ 2 যুগের অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে চট্টগ্রাম 2000 ঘুমধুম রেল যোগাযোগ প্রকল্প। এবার আর মিটার গেজ সিঙ্গেল লাইন নয়, বরং ব্রড গেজ ডুয়েল লাইনের মাধ্যমে 2000 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। ভূমি অধিগ্রহণের পাশাপাশি শুরু হয়েছে টেন্ডার প্রক্রিয়া। তবে বারবার পেছানোর কারণে প্রকল্প ব্যয় বেড়ে হয়েছে দ্বিগুণ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রায় 2 যুগ আগে শুরু হয়েছিল চট্টগ্রাম 2000 পর্যন্ত থাকা রেললাইনকে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত বিস্তৃত করার কাজ, কিন্তু নানা জটিলতার কারণে বারবার হোঁচট খেয়েছে এ প্রকল্প। শেষ পর্যন্ত বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে শুরু করেছে এ প্রকল্পের কাজ। তবে আগের নকশা অনুযায়ী মিটার গেজের রেললাইন হওয়ার কথা থাকলো এবার হচ্ছে ব্রডগেজ সহ ডুয়েল লাইন। আর এই কাজের জন্য জমি অধিগ্রহণ করতে 312 কোটি টাকা পরিশোধ করার পর আবার নতুন করে বরাদ্দ দেওয়া হয়েছে 605 কোটি টাকা। আগামী বছর টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে 2020 সালের মধ্যে শেষ হবে পুরো কাজ, এমনটাই লক্ষ্য। এবছর ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য সরকার থেকে অর্থ বরাদ্দ আছে। ল্যান্ডের পরিমাপ নির্ণয়ের জন্য নকশা প্রণয়ন করা হয়েছে এবং সেই নকশা অনুসারে এই ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ আমাদের চলছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ বারবার বন্ধ হয়ে যাওয়ায় বেড়ে যাচ্ছে প্রকল্প ব্যয়। শুরুর দিকে এর প্রকল্প ব্যয় 1000 কোটি টাকা থাকলো, এখন তা 2000 কোটি টাকার বেশি। ব্রিজ, কালভার্ট সবকিছু ওই স্ট্যান্ডার্ড করবে এবং সেটা মিটার গেজের চেয়ে এই ডুয়েল গেজ স্ট্যান্ডার্ড, ব্রড গেজ বা ডুয়েল গেজ স্ট্যান্ডার্ড এটা অনেক ভারী এবং কষ্ট বহুলাংশে এটা বৃদ্ধি পাচ্ছে। মূলত ট্রান্স এশিয়ান রেলওয়ের অংশ হিসেবে এই রেললাইন গুমদুম পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে। ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি যেভাবে ওদের সারা দেশে রেলওয়েতে ঘুরে বেড়াইতে পারে, আমাদের জনগণও এখান থেকে দেখা গেল পাকিস্তান, এখান থেকে চীন, জাপান ঘুরে এক ট্রেনেই ঘুরে যেতে পারবে। এই প্রকল্পের মাধ্যমে পর্যটন শহর কক্সবাজার রেল নেটওয়ার্কের আওতায় আসবে। এর ফলে পর্যটন শিল্পের যেমন বিকাশ ঘটবে, তেমনি বিস্তৃত হবে সেখানকার ব্যবসা বাণিজ্যের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বয়সন্ধিকালে কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক নানা পরিবর্তন ঘটে, কিন্তু এই সময়টিতেই তারা সবচেয়ে বেশি ভুল ধারণা আর কুসংস্কারের সম্মুখীন হয়। চিকিৎসকদের মতে বয়সন্ধিকালেই একজন মানুষ প্রজনন ক্ষমতা সম্পন্ন হয়, কিন্তু নানা ভুল ধারণায় তার সেই প্রজনন স্বাস্থ্য বাধাগ্রস্ত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় তার ভবিষ্যৎ জীবন। আরো জানাচ্ছেন মৌসুমী ইসলাম। দুরন্ত ছুটে চলা কৈশোরের এই সময়টিতে একজন মানুষের নানাবিধ শারীরিক পরিবর্তন ঘটে। এই শারীরিক পরিবর্তনের মাধ্যমে সে প্রজনন ক্ষমতা সম্পন্ন হয়। 11 থেকে 19 বছর কৈশোরের এই সময়টিতে শুধু শারীরিক নয়, এর মাধ্যমে তার মানসিক বিকাশও ঘটে। এই অবস্থায় কৈশোরের এই পরিবর্তন নিয়ে নানাবিধ সমস্যা আর বিভ্রান্তিতে ভোগেন কিশোর কিশোরীরা। আমাদের গার্লস একটা বই ছিল, গার্লস বই এগুলো পড়তাম, হাসাহাসি হতো ফ্রেন্ডদের মধ্যে। দ্বিধাও ছিল যে কাকে বলবো, আর আমার ভাই বোনও ছোট ছোট, মানে প্রথমে ভাবছিলাম যে আম্মুকে বলবো অথবা ফ্রেন্ডদের সাথে শেয়ার করব। আমরা বই পড়তে গেলে আম্মু আব্বু মানে খারাপ মনে করে যে এসব বয়সন্ধিকাল মানে বইয়ের চ্যাপ্টার এগুলো পড়লে নানা রকম সমস্যা মনে করে। আব্বু আম্মুর সাথে তো ওরকম সবকিছু শেয়ার করা যায় না, যেমন এই যে আমাদের বিভিন্ন পরিবর্তন হইতেছে। যে অনেকে বলে এই বয়সে এটা করা ঠিক না, বা বলে এটা তোমাদের জন্য এখন উচিত না।
কৈশোরের এই স্বাভাবিক পরিবর্তনের বিষয়টি যৎসামান্য শিক্ষার্থীদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত থাকলেও শিক্ষকদের অসচেতনতায় তা ক্লাসে পড়ানো হয় না। অনেক সময় লজ্জা আর সংকোচ বোধের কারণে তা এড়িয়ে চলা হয়। গার্হস্থ্য বিজ্ঞান শারীরিক শিক্ষা এখানে স্পষ্ট লেখা আছে, কিন্তু ওরা খুব লজ্জা পায়। ওরা আমরা দেখি যে পড়াইতে পারি না, পড়াইতে চাই না। ওদেরকে যদি বলি তোমরা একটু পড়ে না, তারপরে ওরা একটু আনইজি ফিল করে। চিকিৎসক জানান, শুধুমাত্র বয়ঃসন্ধিকালীন শারীরিক বিষয়টি নিয়ে অসচেতনতার কারণে একজন ছেলে বা মেয়েকে সারা জীবনের জন্য প্রজনন স্বাস্থ্য সমস্যায় ভুগতে হয়, যা অনেক সময় তাদের সন্তান ধারণের স্বাভাবিক ক্ষমতাকেও বাধাগ্রস্ত করে। ছেলে মেয়েদের এই বয়সটিকে ঝুঁকিপূর্ণ বয়স বলে থাকি, তার কারণ তার পরিবর্তন ঘটে যাচ্ছে, কিন্তু সেই পরিবর্তনগুলোর সাথে সে মানসিকভাবে মানিয়ে নিতে পারে না। কোনটা করলে কি অসুবিধা হতে পারে সেটা পরিষ্কার ধারণা ছেলে মেয়েদের মধ্যে বাবা মাকে কিন্তু দিতে হবে। বয়ঃসন্ধিকালে একটি ছেলে এবং একটি মেয়ে যেন সঠিক তথ্য পায় এবং সঠিকভাবে জীবনযাপন করে এবং তারা যেন স্বাস্থ্যবান থাকে। তাই তথ্য প্রযুক্তির এই যুগে কিশোর কিশোরীদের স্বাভাবিক বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোপরি পুরো সমাজকেই উদার দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটাতে হবে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পৃথক ঘটনায় রাজধানীর মিরপুর এলাকায় ডাকাতের গুলিতে এক নৈশ প্রহরী ও বিমানবন্দর রেল স্টেশন এলাকায় ছিনতাইকারীর ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন হোটেল কর্মচারী। গত রাতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুরের দক্ষিণ মণিপুরি পাড়ায় পাহারা দিচ্ছিলেন জয়নাল আবেদিন ও হারিস মিয়া নামে দুই নৈশ প্রহরী। এ সময় 15 থেকে 18 সদস্যের একটি ডাকাত দল এলাকার একটি বাড়িতে হামলা চালায়। পরে বাড়ির লোকজনের চিৎকারে নৈশ প্রহরীরা এগিয়ে গেলে জয়নালকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও গত মধ্যরাতে বিমানবন্দর রেল স্টেশন এলাকায় ছিনতাইকারীর ছুরির আঘাতে মাসুম নামে এক হোটেল কর্মচারী মারাত্মক আহত হয়। পরে তাকেও ডিএমসি হাসপাতালে ভর্তি করা হয়। দক্ষিণ মণিপুর আপনার বৈশাখী বিল্ডিং এর সাথে মামুর একটা মুদি দোকান আছে, এরা ডাকাত ছিল 18 জন। হামলা দিছে, বাড়িওয়ালা চিলাচিলি করতেছে, তখন আমরা গার্ড দৌড়ে গেছি। আমার গার্ডটা গেছে আগে, আমি গেছি পিছে, যাওয়ার সাথে সাথে ফায়ার করেছে, বলে এখানে লাগিয়া এখানটা বেরিয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। জেলেরা বলছেন, অর্থাভাবের কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মধ্যেও নদীতে নামছেন তারা। এদিকে লোকবল সংকট ও দ্রুতগামী নৌযান না থাকায় অভিযান ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। তবে জেলা প্রশাসক বলছেন, মা ইলিশ রক্ষার অভিযান সফলে সতর্ক রয়েছে প্রশাসন। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও 25 থেকে 9 অক্টোবর পর্যন্ত মেঘনার মোহনার 90 কিলোমিটার ও তেঁতুলিয়ার 100 কিলোমিটার এলাকায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়। আর নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে জেলা উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, পুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে দিনরাত চলছে টহল। পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থাও। কিন্তু এসবের মধ্যেও মেঘনা ও তেঁতুলিয়ায় নির্বিচারে মাছ ধরছেন জেলেরা। আবার জেল জরিমানা এড়াতে মাছ শিকারে শিশুদের ব্যবহার করছেন এক শ্রেণীর জেলে। তবে মহাজনদের ঋণ পরিশোধ সহ আর্থিক অভাবের কারণে অনেকটা বাধ্য হয়েই মাছ শিকার করছেন বলে জানালেন তারা। আমরা পেটের দায়ে মাছ ধরতে গেছি, আমরা দেনা ডরে রাত্রে নদীতে মাছ ধরতে নামছিলাম। সরকার সেই সময় যদি আমাদের কিছু রিলিফ দিতে, তাহলে আমরা আর এই জাটকা মাছ ধরতাম না। নিষেধ করা, তারপরে মাছ ধরতে গেছি, কোস্টগার্ডে আমাকে আটকে লেগেছে। এদিকে লোকবল সংকটের পাশাপাশি জেলেদের অসচেতনতার কারণে নদীতে বিচ্ছিন্নভাবে মাছ শিকার চলছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। একই সময় দেখা যায় 2টা অভিযান বা 2টা মোবাইল কোর্ট চলে, তারপরেও হচ্ছে এত বিস্তৃত এলাকাকে আমরা আমাদের এই মোবাইল কোর্ট বা অভিযানের আওতায় আনতে পারি না, যার ফলে বিচ্ছিন্নভাবে কিছু কিছু অসাধু জেলে কিছু কিছু মাছ আহরণ করে। তবে জেলা প্রশাসন জানালেন, মা ইলিশ রক্ষায় নদীতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নজরদারি চলছে। কোথাও কোনো জেলেরা নদীতে নামলে সাথে সাথে তারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে চলে আসছেন। আমরা জেলেদেরকে বোঝানো শোনানোর চেষ্টা করছি, যদি আমরা একটু সুযোগ দেই তাহলে মা ইলিশগুলো ডিম পারতে পারবে এবং আগামী দিনে আমরা ইলিশ মাছ পাবো, নদী এবং সাগর ইলিশে ভরে উঠবে। নিষেধাজ্ঞা অমান্য করায় গত 9 দিনে 217 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া 18টি ট্রলার থেকে প্রায় 3 মেট্রিক টন ইলিশ ও 2,15,000 মিটার অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। সময় সংবাদ, ভোলা। বগুড়ায় মহা আড়ম্বরে আয়োজন চলছে শারদীয় দুর্গাপূজার। শেষ মুহূর্তে গৃহস্থালী নানা প্রস্তুতিতে ব্যস্ত নারীরাও।
বগুড়ার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে দুর্গোৎসব আনন্দমুখর হয়ে উঠবে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। বগুড়া থেকে মাজিদুর রহমানের তথ্য এবং রবিউল ইসলাম রবির পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এখন দুর্গার আগমনী ব্যস্ততা। বছর ঘুরে আবারও ধরণীতে পা রাখবেন দেবী। সাজ সাজ রব যেমন মন্দির এবং মণ্ডপগুলোতে, তেমনি ঘরদোর আঙিনা নতুন করে সাজাতে ব্যস্ত গৃহিণীরা। নতুন করে দেবতাকে আবার প্রতিস্থাপন করছি, নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি ঘর বাড়ি, আমাদের সারা বছরের জঞ্জালগুলো আমরা দূর করে দিচ্ছি। পূজাটা কিভাবে হবে, আত্মীয় স্বজন এসে কিভাবে থাকবে, সেই বিষয়গুলো আমরা ঠিকঠাক করে নিচ্ছি। পুজোতে মাসির বাড়ি থেকে কিংবা দিদির বাড়ি থেকে সবাই বেড়াতে আসে, তাদেরকে নিয়ে বেড়াতে যাই আমরা। অষ্টমী পুজোতে খুব আনন্দ করি। নারকেল, গুড়, মুড়ি, চিড়া, এগুলো সব গুড় টুর এগুলো এনে আমাদের বিভিন্ন রকম আইটেম যেগুলো তৈরি করা, এগুলো করছি। বগুড়া জেলা জুড়ে দুর্গোৎসব পালনে প্রস্তুতি নিচ্ছে সবাই। একে অন্যের পাশে থেকে উৎসব পালনে সবাই কাজ করছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। শত শত বছরের ঐতিহ্য যে আমাদের এখানে প্রত্যেকটা ধর্মের মানুষ একাকার থাকে, যখন যার ধর্ম উৎসব পালন হয় তারা সুন্দরভাবে করে। আমরা দুই উপজেলা পরিষদ থেকে এবং সার্বিকভাবে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করি। জেলায় এবছর 611টি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। এছাড়াও 7টি পারিবারিক মণ্ডপে পূজার আয়োজন করা হচ্ছে। সময় সংবাদ, বগুড়া। আবারও যাচ্ছি প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনের খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পোস্তগোলার সরকারি ময়দান মিল উদ্বোধন করেছেন এবং এখন সেখানকার জনপ্রতিনিধি ও স্থানীয় মানুষের সঙ্গে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলছেন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের এই প্রকল্প স্থাপনায় প্রতিদিন 200 মেট্রিক টন পেষণ ক্ষমতা সম্পন্ন একটি ময়দা কল, 10,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি সাইলো গুদাম এবং বস্তা, ভুসি, যন্ত্রপাতি এগুলো রাখার জন্য পৃথক পৃথক 3টি গুদাম রয়েছে। আমরা এ ব্যাপারে স্যার একটি ভিডিও চিত্র দেখাবো। আমরা এখন কি আপনারা ইয়েতে নিয়ে গেছেন? আচ্ছা, ভিডিওটি চলছে। ভিডিওতে আসলে কথা ছিল। আর এই ব্যাপারে সরকারি আধুনিক ময়দা মিল প্রকল্পটি খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদপ্তর কর্তৃক জুলাই 2012 হতে জুন এখান থেকে 2015 দিয়ে দিয়েছিলাম স্যার। তোমরা লাইট জ্বালাবো না, ভিতর যেগুলি জ্বালানো দরকার নাই, কমাই দিলে পরে তখন ভালো দেখা যায়। ঠিক আছে, সব ভিডিও দেখায়। এখানে ব্যাকআপে আরেকটা আছে। হ্যাঁ, আরেকটা দিয়েছি, 2টা দিয়েছিলাম এখানে কপি। দেখি স্যার, যে না পারা গেলে তো টপ করতে হবে। এটা অনেক সময় ডিস্টার্ব হয়ে যায়। হ্যাঁ, দর্শক, আমরা সরাসরি ছিলাম গণভবনে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোস্তগোলা সরকারি ময়দান মিল উদ্বোধনের পর সেখানকার যে জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছিলেন। আমরা সরাসরি ছিলাম গণভবনে। এবারে দেশের বাইরের খবর। কাস্পিয়ান সাগর থেকে সিরিয়ায় আইএস অবস্থানে রাশিয়া ক্রুজ মিসাইল হামলা শুরু করার পর সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করতে আলোচনায় বসতে যাচ্ছে ন্যাটো। ইসলামিক স্টেট দমনে চলা রুশ অভিযানের ফলাফল নিয়ে আলোচনার সময় এখনও হয়নি বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বিমান হামলা আইএস বিরোধী অভিযানকে দুর্বল করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। এদিকে সিরিয়ার পাশাপাশি ইরাকে আইএস দমনে রাশিয়া যুক্তরাষ্ট্রের চেয়েও বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছে ইরাকি প্রতিরক্ষা কমিটির প্রধান। কাস্পিয়ান সাগরে থাকা রুশ নৌবহরের 4টি জাহাজ থেকে বুধবার রাতে 26টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করে রাশিয়া। শক্তিশালী এই মিসাইলগুলো প্রায় 1,500 কিলোমিটার দূরের 11টি আইএস অবস্থান লক্ষ্য করে ছোড়া হয়। এতে আইএস অবস্থানগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানানো হয় রুশ প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে। এই হামলায় কোনো বেসামরিক ব্যক্তি হতাহত হয়নি বলেও দাবি করে তারা।
হামলার পরপরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করে এ বিষয়ে তাকে ব্রিফ করেন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। টেলিভিশনে সরাসরি প্রচারিত সাক্ষাৎকারে শোইগু জানান, সিরিয়ায় আইএস দমনে রুশ অভিযান এক সপ্তাহেই বড় ধরনের সাফল্য পেয়েছে। এই অভিযান যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব, ইরান ও ইরাকের সাথে সমন্বয় করে পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করে পুতিন তা অব্যাহত রাখার জন্য প্রতিরক্ষা মন্ত্রীর প্রতি নির্দেশ দেন। আমরা জানি সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনা করা কতটা কঠিন। এই অভিযানের সাফল্য বা ব্যর্থতা নিয়ে আলোচনার সময় এখনো আসেনি, তবে সব দিক দিয়ে বিবেচনা করে বলা যায় এই অভিযান সফল হচ্ছে। সিরিয়ার আলেপ্পো, হামা ও ইদলিবে বিমান হামলা অব্যাহত রেখেছে রুশ বিমান। সিরিয়ার সরকারি বাহিনী ও রুশ বিমান বাহিনীর সাথে সমন্বয় করে এসব এলাকায় অভিযান চালাচ্ছে বলে জানায় গণমাধ্যম। মঙ্গলবার এই হামলার সময় ধারণ করা একটি ভিডিও বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। এদিকে সীমান্তে নিরাপত্তার বিষয়ে তুরস্ক কোনো ধরনের ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। রুশ বিমান হামলা আইএস বিরোধী অভিযানকে আরো দুর্বল করে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এই পরিস্থিতিতে রাশিয়া ইরাকে আইএস দমনে যুক্তরাষ্ট্রের চেয়েও বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছে ইরাকি প্রতিরক্ষা কমিটির প্রধান। ইরাক চাইলে আইএস দমনে রাশিয়া বিমান হামলা চালাতে প্রস্তুত। রুশ পার্লামেন্ট স্পিকার ভ্যালেন্টিনা মাদভিয়েস্কের এমন মন্তব্যের পরপরই একথা জানায় ইরাকি প্রশাসন। এই অবস্থায় তুরস্কের অভিযোগের প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করতে আলোচনায় বসতে যাচ্ছে ন্যাটো। আদনান আহমেদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের উন্নয়নের চিন্তা না করে শুধু অর্থের হিসাব নিয়ে ব্যস্ত থাকে বিশ্বব্যাংক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 11টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের আগাম নিরাপত্তা সতর্কতা নিয়ে দুই মন্ত্রীর ভিন্ন বক্তব্য সমন্বয়হীনতারই প্রমাণ, মন্তব্য নিরাপত্তা বিশ্লেষকদের। দেশে দক্ষ গোয়েন্দা বাহিনী গড়ার তাগিদ। সিলেটে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার, বসানো হলো চেকপোস্ট, তালিকা করে নজরদারির ব্যবস্থা। দেশের স্বার্থেই রাজনৈতিক নেতাদের বিদেশ সফরকালে মিছিল সমাবেশ বন্ধ রাখা উচিত, অভিমত প্রবাসীদের। এসবের কার্যকারিতা নেই বললেন জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত। এবং দুই যুগের অচলাবস্থা কাটিয়ে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম ঘুমধুম রেল প্রকল্প, চলছে টেন্ডার প্রক্রিয়া। বারবার পেছানোয় ব্যয় বেড়েছে 2 গুণ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবিও সিরিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন, SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।